এটা হচ্ছে খাসির সাদা মাংস, আমার দাদির জন্য করা। এটার মধ্যে আমি অনেক বেশি একটু পেঁয়াজ দিছি। পেঁয়াজগুলো একদম বেরেস্তার মতো করে ভেজে তার মধ্যে একটা একটা মশলা দিয়েছি এবং অনেকক্ষণ অল্প আছে অনেকক্ষণ কষাইছি। পুরোটা ঘি করা, কোনো তেল না। এরপরে এর মধ্যে এলাচি একটু বেশি, গোলমরিচ দিই নেই, এলাচি একটু বেশি, লবঙ্গ একটু বেশি, তেজপাতা, দারচিনি, আর হচ্ছে পেঁয়াজটা বেশি করে কষায় নেওয়া। এরপরে কাঁচামরিচ মুখটা একটু কেটে 3টে কাঁচামরিচ দেওয়া, আর গরম মশলাও একটু পরিমাণে একটু বেশি দেওয়া, একটু ধনিয়া দেওয়া, একটু জিরা দেওয়া, 1 ফোঁটা লাল মরিচ দেওয়া আছে, আর 3টা কাঁচামরিচ দেওয়া আছে। আর একটু পর পরে দুধ, এখন পর্যন্ত কোনো পানি দিইনি, একটু একটু করে কষাবো, একটু একটু করে দুধ দিব, একটু একটু কষাবো, একটু একটু করে দুধ দিব। এইভাবে করে এটা শুকিয়ে যাবে, তারপর একটু একটু করে দুধ দিব। এইভাবে করে এটা করতে থাকবো। যেটা কষিয়েছিলাম, যে বললাম শুধু মাটনটার মধ্যে শুধু দুধ দিয়েছি, এখনও পানি দিইনি। আমি এটা অল্প জালে এরকম নেড়ে চেড়ে দিব আর ঢেকে দিব। এভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। তো যাদের একটু মিষ্টি কোরমা পছন্দ বা সাদা সাদা কোরমা পছন্দ, অনেকেই সাদা মাটন, সাদা বিফ এটা খায়। এটার বিশেষত্ব যেটা হচ্ছে এটার মধ্যে প্রচুর দুধ যায়, পাউডার মিল্কও যাবে, আমি শেষে আবার গুঁড়ো দুধ দিব, আর কিশমিশ যায়, এর মধ্যে কিশমিশ দেওয়া হয়, আর গরম মশলা একটু বেশি দেওয়া হয়, কিন্তু জিরা, জিরা, মরিচ, হলুদ এগুলো যায় না। সামান্য গোলমরিচ, সাদা গোলমরিচ, কাঁচামরিচ এগুলো যায়। এটা একটু মিষ্টি মিষ্টি হয়। এটা কিন্তু অনেক আদি একটা রান্না, ঢাকাইয়া রান্না। আমি একটা আন্টির বাসায় খেতাম, এটা আমার একটা বান্ধবীর মা করে দিত, করতো, ওনারা প্রায় করতো, করলে আমাকে খবর দিত। খুবই টেস্টি হয় কিন্তু এটা, মিষ্টি মিষ্টি, খুবই টেস্ট। মানে ধারণা করা হয় যে মাটন, বিফ এগুলো মিষ্টি কেমন লাগবে, কিন্তু না, এটা আবার অন্যরকম একটা টেস্ট। এটার সাথে ঝালের ওইটা মিল নেই, আবার এটার সাথে ওইটা মিল নেই, এটা একটু ডিফারেন্ট। যাদের একটু কোরমা টাইপ মিষ্টি টাইপ পছন্দ তারা এটা ট্রাই করতে পারেন। আমাকে একটা বহু আগে, তখন অফিস করতাম, আমার এক কলিগ এত মজার মাটন নিয়ে আসতো। তো ওর বাড়ি ছিল ময়মনসিংহ, তো আমি জিজ্ঞেস করতাম, ও আবার আমার জন্য স্পেশালি ওই মাটনটা আনতো। ওটা অবশ্য ঝাল মাটন, কষা মাটন। তা আমি বলতাম, কীভাবে রাঁধো বন্ধু, তুমি এত সুন্দর করে মাটন কীভাবে রান্না করো? ও বলতো, বন্ধু এটা আমি রান্না করি না, এটা রান্না করে হচ্ছে আমার বাবা, তো তুমি আব্বারে জিজ্ঞেস করো। তারপরে আমাকে সত্যি সত্যি আঙ্কেলকে ফোন ধরাই দিল। আমি তো খুব অপ্রস্তুত ছিলাম, আঙ্কেলের সাথে কথা বলবো একটা রান্না নিয়ে, পুরুষ মানুষের সাথে, তাও আবার আঙ্কেল। কিন্তু পরে কথা বললাম, আঙ্কেল বলল, মা কোনো এক্সট্রা বেশি মশলা দিবা না, সাধারণ যেরকম গরুর মাংস রান্না করো সেরকমই রান্না করবা, শুধু কষাবা বেশি, এত পরিমাণ কষাবা, মাটনে কষাতে কষাতেই মাটনের ঘ্রাণটা চলে যাবে। আর তোমার মাটনটা ভালো হতে হবে। যদি তুমি ওই যে ছাগি আছে, এটা কিন্তু এরপরে যতবার আমি মাটন রান্না করেছি, আমরা টাউন হল থেকে মাটন নিয়ে এসে রান্না করি, ফ্রেশ থাকে। এবং মানে মাটনের কিন্তু ব্যাপার আছে, ভেড়া আছে, তারপরে হচ্ছে পাঠা, কচি আছে, কচি পাঠা যেমন স্বাদ অন্যরকম, সেটা যদি না হয়, বেশি বয়স্ক হলেও স্বাদ হয় না, আবার বেশি বেশি অল্প বয়সী হলেও স্বাদ হয় না, তারপরে হচ্ছে ছাগি হলেও স্বাদ হয় না, এরকম একটা ব্যাপার আছে। তো আমরা যতবারই মাটন এনেছি বেঙ্গল মিট থেকে আনছি বা টাউন হল থেকে নিয়ে আসছি, বেশ সুস্বাদু হয়েছে। ফার্স্ট অফ অল কিন্তু দিস মানে কুকিং র ম্যাটেরিয়াল ম্যাটার্স দ্য মোস্ট ইন কুকিং। ইনগ্রিডিয়েন্টস যদি ভালো না হয় বা ইনগ্রিডিয়েন্টসে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে শত রান্না করেও কোনো লাভ নেই। ইনগ্রিডিয়েন্টস ইফ ইউর ইনগ্রিডিয়েন্টস ইজ গুড, মানে মাস্ট এটার টেস্ট ভালোই হবে। তো ওই রান্নার অনুযায়ী আমিও এটাতে কষাবো নাই, মাটনটাতে আমি এর জন্য প্রেশার কুকারে রান্না করব না, চুলার মধ্যে বারবার অল্প জালে কষাবো। শুকনা হলে আবার ড্রাই হয়ে গেলে তখন আমি একটু মিল্ক পোর করবো, আবার কষাবো, এভাবে করে আস্তে আস্তে রান্নাটা শেষ করব।
বললাম না অনেক কষাতে হবে। দেখেন একটুখানি লেগে গিয়েছিল, তবে একটু লাগলে এটা সমস্যা না, যেন বেশি না লাগে। কারণ মাংসতে এখানে প্রচুর পরিমাণ দুধ, মানে মিল্ক টাইপের ম্যাটেরিয়ালস বেশি থাকাতে লেগে গেলে কিন্তু একটু দুধ পড়া গন্ধ আসবে। সো ওইটা মাথায় রাখবেন, একটু লাগতেই পারে। একটু লাগলে বরঞ্চ কালারটা সুন্দর আসে। যেমন এই কালারটা কিন্তু এখন একদম খয়েরি চলে আসছে। এটা হচ্ছে জালে দুধের জিনিসগুলো জাল পড়ছে, সেটা আবার গ্রেভিটা খাসির সাথে লেগে যাচ্ছে মাটনের সাথে, সেজন্য কালারটা এরকম সুন্দর আসছে। যদিও আমি খুব কম জিরা দিয়েছি, মরিচের গুঁড়া তো বলতে গেলে দেইনি, লবণের মতো দিয়েছি। সুন্দর একটা কালার চলে আসছে। কালারটা পেঁয়াজ থেকে আসছে এবং অনেক বেশি কষানোর কারণে, এই যে ঘি এবং সব কিছু কষানোর কারণে পেঁয়াজের জন্য কালারটা দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। যদিও আপনি হলুদ একেবারেই দিইনি, মরিচ 1 ফোঁটা দিয়েছি। আমি বারবার করছি আর বারবার নাড়ছি আর সুন্দর করে এরকম গুছিয়ে ঢেকে অল্প জালে দিয়ে রাখছি। এভাবে করেই দেখবো যে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধর ব্যাপারটা ডিপেন্ড করে, যদি আপনি তাজা মাংসটা নিয়ে রান্না করেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর যদি দেখেন যে একটু ফ্রোজেন থাকে, সিদ্ধ হতে একটু টাইম লাগে। বাট এভাবে করে আস্তে আস্তে টাইম দিতে আপনার হয়ে যাবে। তখন একটু পানি লাগতেও পারে, নাও লাগতে পারে, অথবা অল্প কিছু পানি অ্যাড করতে পারেন এরকম। তবে সেই পানিটা একটু গরম করে নিলে বেটার হবে। দেখেন কালারটা কি সুন্দর আসছে। কালারটা যত বেশি ঢাকা হচ্ছে, যত বেশি হচ্ছে, তত সুন্দর একটা কালার আসছে। কালারটা কি সুন্দর হচ্ছে, ওয়াও, ইয়াম্মি ইয়াম্মি। এই মাংসটা আরও তাড়াতাড়ি হয়ে যাওয়ার কারণ কিন্তু দুধের মধ্যে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ করার একটা জিনিস আছে। দুধ, টক দই, এগুলোর মধ্যে দেখবেন যে কোনো কিছুতে দিলে, পোলাওর মধ্যেও যদি আপনি দুধ দেন, পোলাও কিন্তু নরম হবে। সো এই দুধ দেওয়াতে এটা যে শুধু টেস্ট অ্যাড করবে তা না, জিনিসটা একদম নরম হয়ে যাবে। এর জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ঢেকে দিচ্ছি, জাল কম, দুধ আছে, সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু আমি কোনো পানি দিইনি। পানি চিন্তা করেছিলাম যে লাগলে দিব, যেহেতু একটু বয়স্ক মানুষের জন্য করছি, সো একদম পুরো একটু নরম হলে ভালো হয়। সো আমি পানি অ্যাড রেখেছি, বাট হয়তো প্রয়োজন হবে না, কারণ অলরেডি দেখেন মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তো পানি লাগবে না। তারপরেও হয়তো একটুখানি দিতে পারি। এখন তেলের মধ্যে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখন তো প্রায় হয়ে গেছে। সো একটু গুঁড়ো দুধ দিয়ে মালাই ভাব নিয়ে আসবো। হ্যাঁ, মরিচ ছাড়া মিষ্টি কত মজা। আর একটু গুঁড়ো দুধ দেবো, তাহলে হবে কি এক্সট্রা চিনি আর দেওয়া লাগবে না। এটাতেই ঘন হবে, এটাতেই চিনি অ্যাড হয়ে যাবে। গুড।